This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries, and communal disharmony. শুরু করছি আপনার রায় 26,000-এর সুপ্রিম স্বস্তি। হাইকোর্টের চাকরি বাতিলের নির্দেশে স্থগিতাদেশ দিল সর্বোচ্চ আদালত। ফলে আপাতত সবার চাকরি বহাল, এখনই ফেরাতে হবে না বেতন। মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই এর পদক্ষেপেও স্থগিতাদেশ সর্বোচ্চ আদালতের। কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি গিয়েছিল। সুপ্রিম কোর্টের নির্দেশে সাময়িক স্বস্তি পেলেন প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মী। চাকরি বাতিল মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিল সর্বোচ্চ আদালত। ফলে বাতিল হওয়া সব চাকরি আপাতত বহাল থাকছে। এখনই ফেরাতে হচ্ছে না সুদসহ বেতনের টাকা। একই সঙ্গে অতিরিক্ত পদ নিয়ে মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তেও বহাল থাকছে স্থগিতাদেশ। এর ফলে সুপ্রিম কোর্টের নির্দেশে মামলাকারীদের পাশাপাশি ভোটের মাঝে সাময়িক স্বস্তিতে রাজ্যের শাসক শিবিরও। আমাদের বিরুদ্ধে কোনো রকম অ্যালিগেশন না থাকার সত্ত্বেও আমরা অত্যন্ত দুশ্চিন্তার মধ্যে ছিলাম। আমরা যে টোটাল ক্যান্ডিডেটে দাঁড়িয়ে আছি, আমাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন নেই। আমাদের বিরুদ্ধে যদি 1%ও দোষ খুঁজে পায় আমাদের ছুড়ে ফেলে দিক, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমাদের বিরুদ্ধে আমাদের ছুড়ে ফেলার আগে আমাদের দোষটাকে বার করুন। আমাদের মধ্যে স্বস্তি ফিরেছে যে আমাদের কথাটা শোনার জন্য ওনারা রাজি হয়েছেন যে আমাদের মধ্যে কোনো দুর্নীতি নেই। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিলের নির্দেশ দেয় হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন চাকরিহারাদের একাংশ। হাইকোর্টের নির্দেশের বিরোধিতা করে সর্বোচ্চ আদালতে যায় রাজ্য এবং স্কুল সার্ভিস কমিশনও। মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের নেতৃত্বে 3 বিচারপতির বেঞ্চে মামলার শুনানি হয়। এদিন শুনানির শুরুতেই সুপার নিউমেরারি পোস্টের পক্ষে সওয়াল করে রাজ্যের আইনজীবী বলেন, অতিরিক্ত পদ তৈরি বেআইনি নয়। নিয়ম মেনে স্কুল সার্ভিস কমিশনের পরামর্শ অনুযায়ী অতিরিক্ত পদ তৈরি করা হয়েছে। রাজ্যের যুক্তি উড়িয়ে প্রধান বিচারপতি পাল্টা প্রশ্ন করেন, পুরো নিয়োগ প্রক্রিয়ায় যখন বিচারাধীন তখন অতিরিক্ত পদ তৈরি করা হলো কেন? এদিন শুনানিতে শীর্ষ আদালতের একের পর এক প্রশ্নের মুখে পড়ে SSC। কমিশনের আইনজীবীর উদ্দেশ্যে প্রধান বিচারপতি বলেন, এটা প্রাতিষ্ঠানিক জালিয়াতি, চাকরির অবস্থা খারাপ, সরকারি চাকরির অবস্থা আরও খারাপ। এইভাবে দুর্নীতি হলে আমার আপনার ছেলেমেয়েরা কোথায় যাবে? রাজ্যের শিক্ষাক্ষেত্রে নিয়োগে যে দুর্নীতি হয়েছে, এদিন সুপ্রিম কোর্টে তা কার্যত মেনে নেয় SSC। একই সঙ্গে প্রধান বিচারপতির প্রশ্নের জবাবে কমিশনের আইনজীবী জানান, 2016 সালের প্যানেলের মধ্যে 8,163 জনের নিয়োগ অবৈধ। কমিশনে দেয়া পরিসংখ্যানের প্রেক্ষিতে মূল মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে প্রশ্ন করেন প্রধান বিচারপতি। তিনি জানতে চান, 8,163 জন যদি অবৈধভাবে চাকরি পেয়ে থাকেন তাহলে পুরো প্যানেল কেন বাতিল করা হবে? জবাবে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, শুরু থেকে নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি হয়েছে, প্রতি পদক্ষেপেই দুর্নীতি হয়েছে। তবে SSC যদি হলফনামা দিয়ে বৈধ অবৈধদের তালিকা জমা দেয় সেক্ষেত্রে আমাদের কোনো আপত্তি নেই। এরপরেই হাইকোর্টের চাকরি বাতিলের নির্দেশে স্থগিতাদেশ দেয় সর্বোচ্চ আদালত। আগামী 16 জুলাই চাকরি বাতিল মামলার পরবর্তী শুনানি। ততদিন প্রত্যেকেরই চাকরি বহাল থাকছে। আমরা চাইছি তো স্বচ্ছভাবে নিয়োগ করাটা। এখন এই স্বচ্ছতা নিয়েই শুনানি হচ্ছে, অনেক আইনি জটিলতা আছে, সেটা নিয়ে 16 তারিখে শুনানি হবে। থাকবে না এই অন্তর্বর্তীকালীন আদেশ দিয়েছেন, যেহেতু সবাইকে শুনতে পারেননি, ওদের ওখানে অতজন কৌন্সিল সবাই ওদের শোনেনি, আমাদেরও তো শোনেনি, সেই জন্য একটা আপাতত স্থগিতাদেশ দিয়েছে। এদিন সুপ্রিম নির্দেশে প্রত্যাশিতভাবেই আইনি জয় দেখছে রাজ্যের শাসক শিবির। যদিও গোটা পরিস্থিতির জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকেই দায়ী করছে বিরোধী বিজেপি। ক্যামেরায় শুভাশিসের সঙ্গে রাজীব চক্রবর্তীর রিপোর্ট, জি 24 ঘন্টা। এবং ভোটের মধ্যে সুপ্রিম কোর্টের এই স্থগিতাদেশ, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা সঙ্গে সঙ্গে টুইট করেছেন। কি লিখছেন তারা? সুপ্রিম কোর্টে ন্যায় প্রাপ্তির পর আমি খুব খুশি এবং মানসিকভাবে তৃপ্ত, লিখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সমগ্র শিক্ষক সমাজকে অভিনন্দন এবং সুপ্রিম কোর্টকে আমার আন্তরিক শ্রদ্ধা। সুপ্রিম কোর্টে ন্যায় প্রাপ্তির পর অভিষেক ব্যানার্জি তিনি
খুব ইন্টারেস্টিংলি তিনি লিখছেন যে দ্য অনারেবল সুপ্রিম কোর্ট হ্যাজ ডিফিউজ দ্য বিজেপি's explosive quote unquote hurled last week to malign Bengal's image and destabilize West Bengal government. Truth has triumphed. খুব ইন্টারেস্টিং, কারণ শুভেন্দু অধিকারী তিনি কিছুদিন আগে তার বোমা মন্তব্য এবং এই রায় দেওয়ার পর হাইকোর্ট এই রায় দেওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর বোমা মন্তব্যের সঙ্গে এটাকে রিলেট করছিলেন। সেই পরিপ্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই টুইট সেটাও অত্যন্ত তাৎপর্যপূর্ণ, নিশানায় যে শুভেন্দু অধিকারী এটা বলার অপেক্ষা রাখে না। আমি প্রথমে তরুণ জ্যোতি তিওয়ারির কাছেই আসবো। তরুণ, মোপেদি ব্যাপারটা হয়েছে আমি জানি না, বুঝতে পারছি না অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় এই উচ্ছ্বাসটা কোত্থেকে আসছে। চোর কিন্তু জাত ভালো, তাই জন্য কি আজকে সুপ্রিম কোর্ট কি বলেছে আজকে প্রথম থেকে বলি আমি আগে একটু। প্রথমে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট আর্গু করছিল, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট আর্গু করলো 12:50 পর্যন্ত। 12:50 পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আর্গুমেন্টে একটা লাইন ছিল না যোগ্য চাকরি প্রার্থীদের জন্য। কি ছিল? ক্যাবিনেটের বিরুদ্ধে যদি স্টেপ হয়, ভোটের মধ্যে ক্যাবিনেটের যদি অ্যারেস্ট হয়ে যায় তাহলে কি হবে, যোগ্যদের কথা তারা বলেনি। তারপর 1:50 নাগাদ এসএসসির জন্য আর্গুমেন্ট শুরু হলো। এসএসসির অ্যাডভোকেট কি বললেন? 17 থেকে 18,000 চিহ্নিত করা যাবে তারা জেনুইন। আমি 17,000 সংখ্যাটা ধরে নিচ্ছি, আর 25,000 সামথিং চাকরি বাতিল হলো, মানে 8,753 জন অযোগ্য এসএসসির হিসাবে। বাক কমিটির রিপোর্ট যদি আমি দেখি, প্রত্যেকটা চাকরি বিক্রি হলো প্রায় 20 লক্ষ টাকায়। মানে একটু লিখবে মোপিয়াদি বা তোমার দর্শকদেরও বলবো, 17506 তারপর 6টা শূন্য, অর্থাৎ 1750.60 crore টাকা। এত টাকা তোলা হয়েছিল চাকরি বিক্রি করে। অ্যাডমিটেড পজিশন আজকের পর। আমি আবার বলছি, এদের জামা কাপড় খুলে গেছে, প্যান্ট খুলে গেছে, তাও বলছে ইজ্জত তো বেঁচে গেল। কীরকম ইজ্জত বেঁচে গেল? সুপ্রিম কোর্ট কী বলেছে? সিস্টেমেটিক ফ্রড। সিস্টেমেটিক ফ্রড মানে কি? সুপ্রিম কোর্টের স্টেটমেন্ট কি? আজকে বারবার আমি দেখছিলাম, পুরো আর্গুমেন্ট আমি শুনেছি, 20 বার অন্তত চিফ জাস্টিস জিজ্ঞেস করেছেন যে তোমাদের যোগ্য অযোগ্য বাছার প্রসেসটা বলো, কীভাবে বাঁচবে সেটা বলো। উত্তর দিতে পারেনি। ওএমআর নষ্ট করা হয়েছে, চিফ জাস্টিস দুঃখ প্রকাশ করেছে। নাইসাকে কীভাবে দেওয়া হলো, চিফ জাস্টিস দুঃখ প্রকাশ করেছে। চিফ জাস্টিস বলেছে সুপ্রিম কোর্টে এসে দেখো তোমরা কীভাবে আমাদের ডিজিটালাইজ করা হয়, তোমরা করনি কেন, নাইসাকে কেন দেওয়া হলো। যে বোর্ড, যে সরকার সিবিআই তদন্তকে মান্যতা দিচ্ছিল না, তারা আজকে বললো সিবিআই যে ডেটাগুলো উদ্ধার করেছে সেখান থেকে আমরা আলাদা করতে পারি। আমি আসবো, আমাদের সঙ্গে ইতিমধ্যে যোগ দিয়েছেন আইনজীবী আশিস চৌধুরীও, তিনিও আমাদের সঙ্গে শেষ করতে দাও, একটু শেষ করে দাও, আমরা সেখান থেকে বাঁচবো। আমি আবার বলছি, এসএসসির কাছে ডেটা নেই কেন, এসএসসির কাছে ডেটা নেই কেন, এসএসসি বাঁচতে পারেনি কেন? আমি তো বলছি 25,000 মধ্যে সবাই জানে, এখানে কেউ দ্বিমত প্রকাশ করবে না, তোমার দর্শকরা করবে না। এই 25,000 তো জালিয়াতি নয়। 25,000-এর মধ্যে অনেক অনেস্ট ছেলেরা আছে, তারা বলি রয়েছে। এবং দুঃখের বিষয়, এই রাজ্য সরকার, এই অপদার্থ রাজ্য সরকার, এই এসএসসি একটা কথা তাদের জন্য বলেনি। আমি আসবো, আমি তো আশিস বাবুর কাছে আসবো। আশিস বাবু, আজকে ঠিক কোন কোন পয়েন্টের উপর ভিত্তি করে এই স্থগিতাদেশ হলো, এই শর্ট অর্ডার হলো? যে পয়েন্টগুলো নিয়ে আলোচনা হয়েছে সেই পয়েন্টগুলো হচ্ছে যে কারা যোগ্য এবং যোগ্য নয় তার একটা সেগ্রিগেট করা সম্ভব। এটা সুপ্রিম কোর্ট এটার উপর স্ট্যান্ড পয়েন্ট নিয়ে কিন্তু এই অর্ডারটা দিয়েছেন যে এখন আপাতত স্থগিতাদেশ। এই যে নিয়োগ নিয়ে যে মামলা হয়েছে, প্রথম থেকে এই মামলার সঙ্গে আমি যুক্ত আছি। তো যে বিষয়টা আজকে যারা যোগ্য প্রার্থী এবং যারা যোগ্যভাবে যারা স্বচ্ছভাবে নিয়োগটা পেয়েছিল, তারা কিন্তু একদিন হাইকোর্টে এসে বলেছিল যে স্বচ্ছভাবে নিয়োগটা হোক। এবং তাদের যে তারা মামলা করেছিল সেই মামলা আমি লড়েছিলাম এবং সেখানে প্যানেলটা পাবলিশ হয়েছিল। সেই প্যানেল থেকেই কিন্তু যারা মানে প্রত্যেকটি যারা ক্যান্ডিডেট যারা পরীক্ষা দিয়েছিল তারা কিন্তু নিয়োগটা পেয়েছিল। প্রথম থেকে যে আমাদের দাবি ছিল যে সব ইরেগুলারিটিজ আছে সেটাকে রিমুভ করে যারা যোগ্য তারা চাকরিতে থাকুক, এটা হচ্ছে প্রথম কথা। এইটা যে সেগ্রিগেট করা যেত সেটা কিন্তু রাজ্য সরকার এবং এসএসসির যে মনোভাব, যে তারা যদি সঠিকভাবে এটা প্লেস করতো, যে আমরা এটাকে আইডেন্টিফাই করেছি যে কাদের নিয়োগটা বেআইনিভাবে হয়েছে এবং সেই এফিডেভিটটা যদি ঠিকঠাক যদি আমাদের হাইকোর্টে ফাইল করতো, তাহলে এই 26,000 যারা যোগ্যভাবে নিয়োগটা পেয়েছিল, স্বচ্ছভাবে নিয়োগ পেয়েছিল, তাদের এই ভবিষ্যৎটা অনিশ্চয়তার মধ্যে যেত না।
দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে শিক্ষক সমাজ যারা যোগ্য এবং যারা স্বচ্ছভাবে নিয়োগটা পেয়েছিল তাদেরকে নিয়ে একদম কিন্তু রাজনীতি করা উচিত না। কারণ এখানে যারা পরীক্ষা দিয়ে সঠিকভাবে যাদের তথ্য যাচাই হওয়ার পর চাকরি পেয়েছিল, আজকে একটা এসএলপি আমরা যখন ফাইল করেছিলাম সেখানে হাইকোর্টে তারা মামলা ফাইল করেছিল এবং তাদের হিস্ট্রি মার্কসটা ইনক্রিজ করে তাদের ওয়েমারটা চেক করে তাদের কিন্তু নিয়োগটা হয়েছিল এবং সেখানে তাদের যে পুরো ডকুমেন্ট সেকেন্ড টাইম কিন্তু হাইকোর্ট মানে চেক করে তারপরে নিয়োগটা দিয়েছিল। কিন্তু সেক্ষেত্রে তাদের নিয়োগটাও কিন্তু এই রাজ্য সরকার এবং এসএসসির গাফিলতির জন্য তাদের নিয়োগটাও কিন্তু ক্যান্সেল হয়ে গেছিলো। সেই জায়গায় আমরা দাঁড়িয়ে দেখতে পারি সত্যি এই রায়টা সেগ্রিগেট যদি এখানেই এরা এফিডেভিট করে ফাইল করে বলতো যে এতগুলো ক্যান্ডিডেট আমরা বেআইনিভাবে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি বা এগুলো আমরা আইডেন্টিফাই করতে পেরেছি, তাহলে এতগুলো পরিবার অনিশ্চয়তা ভবিষ্যতের মধ্যে যেত না এবং তারা অন্তত স্বস্তি পেত। আজকে যে সাবমিশনটা সুপ্রিম কোর্টে গিয়ে স্কুল সার্ভিস কমিশন করলো সেটা যদি এখানে করতো তাহলে কিন্তু আজকে এই সিচুয়েশনটা ক্রিয়েট হতো না। প্রথম থেকে বলা হয়েছে যে নিয়োগ প্রক্রিয়াটা হয়েছে সেই নিয়োগ প্রক্রিয়ার মধ্যে 10% হয়তো দেখা গেছে যে বেআইনিভাবে নিয়োগটা হয়েছে। সেই নিয়োগটা যদি আইডেন্টিফাই করে স্কুল সার্ভিস কমিশন স্বচ্ছভাবে এফিডেভিটটা এই হাইকোর্টেই তুলে দিত তাহলে আজকে এই পরিস্থিতির শিকার হতো না এতগুলো ছেলে মেয়ে। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকার বিশেষ করে স্কুল সার্ভিস কমিশন বিভিন্ন টাইমে তাদের স্ট্যান্ড পয়েন্ট চেঞ্জ করেছে, 5 টাইমস তারা এফিডেভিট পাল্টেছে। তাহলে তাদের যদি স্বচ্ছতা থাকতো এবং তাদের যদি সাবমিশনটা ঠিকঠাক থাকতো এবং তারা যদি সেগ্রিগেট করে দিত হাইকোর্টের কাছে যে এইগুলো আমরা আইডেন্টিফাই করতে পেরেছি যে এগুলো হচ্ছে স্বচ্ছ নিয়োগ, বাকিগুলো অস্বচ্ছভাবে নিয়োগ, তাহলে হাইকোর্ট জাস্টিফাই করে সেখানে রায় দিতেন। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি আসবো আপনার কাছে। ইতিমধ্যে সুমন বিশ্বাস আমাদের সঙ্গে সরাসরি যোগ দিয়েছেন, যিনি এই হাইকোর্টের নির্দেশে যিনি চাকরি হারিয়েছিলেন, যিনি যোগ্য চাকরি প্রার্থীদের মধ্যে অন্যতম। আমি সুমন বিশ্বাসের কাছে আসব। সুমন বাবু, যেভাবে আমরা দেখেছিলাম যে আগাগোড়া প্যানেল বাতিল হয়ে গেছিল, এখন আবারও এই শর্ট অর্ডার এবং এই প্রায় 26,000-এর কাছাকাছি যে চাকরি সেগুলো বহাল থাকার নির্দেশ, এটাকে কিভাবে দেখছেন? হ্যাঁ মৌপিয়াদি, প্রথমেই জি24 ঘন্টার সকল দর্শকদের সংগ্রামী অভিনন্দন জানিয়ে 2016 প্যানেলের আমি চাকরিহারা জীবন বিজ্ঞানের একজন শিক্ষক হিসাবে দু চারটি কথা বলছি। আমরা যে একটা দুর্নীতির শিকার হয়েছিলাম, এই এসএসসি যারা আমাদের নিয়োগকর্তা তাদেরকে হাইকোর্ট 12 বার চেয়েছিল যে কারা দুর্নীতির সুবিধা নিয়ে এই নেতামন্ত্রীদের ঘুষ দিয়ে বা এই ক্যাবিনেট মিনিস্টার এদেরকে ঘুষ দিয়ে যে চাকরিটা কিনেছেন, আর আমরা যারা নিজের মেধায় চাকরি পেয়েছি অনেক কষ্টে, তাদেরকে আলাদা করুন। এই এসএসসি স্কুল সার্ভিস কমিশন সেটা আলাদা করেননি, বারবার গড়িমসি করেছেন। তারপরে মহামান্য কলকাতা হাইকোর্ট এই যে প্যানেলটা বাতিল করে দেয়, তারপরে আমরা রাস্তায় হারিয়ে আজকে গত 22 তারিখ আমি বাড়ি ছেড়েছি, আজও আমি বাড়ি যাইনি। তো সংগ্রামী যৌথ মঞ্চ যোগ্য চাকরিহারাদের হয়ে সুপ্রিম কোর্টে মামলা লড়ছে। আমরা আমরণ অনশনে গেছিলাম, আজকেরই আপনারা মিডিয়ার মাধ্যমে আমাদের রাজ্যবাসী দেখেছে, দেশবাসী দেখেছে, আমরা আজকে অনশন প্রত্যাহার করেছি সুপ্রিম কোর্টে। এই এসএসসি যেই এসএসসি হাইকোর্ট কে বারবার অস্বীকার করেছে, তথ্য দেয়নি, সেই সুপ্রিম কোর্টে তাদের আইনজীবী বলেছেন যে হ্যাঁ দুর্নীতি হয়েছে, আমরা সেগ্রিগেশন করে দিচ্ছি। আমরা এই এসএসসিকেই বারবার ডেপুটেশন দিয়েছিলাম, বারবার গ্রেপ্তারকরণ করেছিলাম। এই পুলিশ, যে পুলিশ টেবিলের তলায় ফাইল দিয়ে মাথা লোকায় দিদি, সেই পুলিশ আমাদের কিভাবে 62 বছরের অনিরুদ্ধ ভট্টাচার্যকে কিভাবে চ্যাংদোলা করে গ্রেপ্তার করে, সংগ্রামী যৌথ মঞ্চের অন্যতম সৈনিক দিদি। আজকে সেই এসএসসি সুপ্রিম কোর্টে বলছে হ্যাঁ এটা সম্ভব। আমরা এই কথাটাই বলছিলাম, আমরা যারা দিদি লাস্ট আমি 20 সেকেন্ড, আমরা যারা নিজের মেধায় চাকরি পেয়েছি, এদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ আমাদের স্বার্থ সুনিশ্চিত করবে এ বিশ্বাস আমাদের ছিল। সুতরাং একজন স্যার বলছিলেন আমরা কোনো রাজনীতির শিকার হতে চাই না। আমরা যোগ্য চাকরিহারা 2016 সালের প্যানেল বা সংগ্রামী যৌথ মঞ্চ আমরা কেউ কোনো রকম রাজনীতির শিকার হতে চাই না। সুমন, আপনার কাছে আমি এখানেই শান্তনুদার কাছে আসবো। শান্তনুদা, আজকে যখন এসএসসি বলছে যে সম্ভব, অর্থাৎ কারা যোগ্য কারা অযোগ্য
সেটা আলাদা করা সম্ভব, এটা আগে কেন এসএসসি বলেনি? তাহলে তো আরো একবার যে ইন্টেন্ট, যে অভিপ্রায়, সেটা নিয়ে প্রশ্ন উঠে যায়। মৌপিয়া দেবী, অনেকক্ষণ বসে থাকার পরে আবার সুযোগ পেয়েছি বলার, আমি নিশ্চয়ই উত্তর দেব। তার আগে যেহেতু আমি শুধু সংক্ষেপে 2 মিনিট টাইম নেব। খগেন মুর্মুর কথা আমি শুনেছি এবং মোহাম্মদ সেলিমের কথা। আমার নৈতিক দায়িত্ব তাদের দুজনের কথা দুটো ছোট্ট উত্তর দেওয়া, খুব সংক্ষেপে। খগেন মুর্মু তিনি তার বক্তব্যের মধ্যে 2বার বা 3বার বললেন যে দেবতুল্য ভোটার। এই খগেন মুর্মু তার দেবতুল্য ভোটারদের ন্যায্য পাওনা আটকে দেওয়ার জন্য দিল্লিতে গিয়ে তদবির করেছেন। তাই তার দেবতুল্য ভোটাররা তাকে যোগ্য জবাব দেওয়ার জন্য আজকে ভোট দিয়েছে। 4 তারিখ বুঝবেন। 1 মোহাম্মদ সেলিম, যিনি পরিযায়ী পাখির মতো কখনো উত্তর কলকাতা, কখনো রায়গঞ্জ, কখনো বহরমপুরে ঘুরে ঘুরে প্রার্থী হন, তিনি আজকে বললেন একটা প্রভাব তো পড়বে, ডেফিনেটলি প্রভাব পড়বে। আপনাদের হাতে 55,000 কংগ্রেস কর্মী খুন হয়েছে, আর প্রদেশ কংগ্রেসের ব্যর্থ সভাপতি আপনার পরানো কাস্তে হাতুড়ির উত্তরীয় নিয়ে আপনার সাথে যত ঘুরবে তত কংগ্রেস এবং সিপিএম শূন্য থেকে মহাশূন্যে যাবে। প্রভাব তো পড়বেই। এবার আসছি আপনার উত্তরে। আপনি বলুন মৌপিয়া দেবী, আজকে কিছু মানুষের চাকরি নিয়ে বিতর্ক থাকলে উদ্দেশ্য প্রণোদিত রায়ের মধ্যে দিয়ে এক স্ট্রোকে 26,000 মানুষের চাকরি বাতিল করছে। কখন? যখন ভারতবর্ষে 45 বছরে সবথেকে বেশি বেকার। কখন? যখন কেন্দ্রের অসহযোগিতা এবং কোভিড সত্ত্বেও বাংলায় 40% এমপ্লয়মেন্ট জেনারেশন হচ্ছে। এসএসসি এই যোগ্য এবং অযোগ্যদের মধ্যে যে সেগ্রিগেশন সম্ভব, এই কথাটা যদি স্পষ্ট করে হাইকোর্টে বলতো। আজকেও করেনি। পরিষ্কার এসএসসি পরিষ্কার বলেছেন যে তারা যাদের সাথে কাজ করেছে তাদের সহযোগিতায় তারা যোগ্য অযোগ্যতা ডিফারেন্সিয়েট করতে পারবে। আচ্ছা, আপনি আমাকে বলুন তো, এই হাইকোর্টের রায় যদি বৈধতা থাকতো তাহলে মহামান্য উচ্চতর ন্যায়ালয় কেন এটাতে স্টে অর্ডার দিল? আপনি বলুন, লেবার আইন বলছে কোনো মানুষ কাজ করলে তাকে আপনি মাইনে না দিয়ে রাখতে পারেন না, সেখানে বলছে 12% সুদে তার মাইনেগুলো ফেরত দিতে হবে। আজকে বলছে 26,000-এর চাকরি বাতিল হয়ে যাবে। এর মতো অমানবিক রায় এর আগে আমরা দেখিনি। আমি একটা কথা বলবো মৌপিয়া দেবী, অরুণ জেটলি বিজেপির নেতা, স্বর্গীয় নেতা, তিনি বলেছিলেন যে কোনো বিচারপতি তার চেয়ারে বসে যদি তার বিচার জীবন শেষ হওয়ার পর কি করবেন সেটা ভেবে থাকেন আগে থেকে, তাহলে এই রায়ের আমরা সেটা দেখলাম। আমি কিন্তু আপনার টাইমে ডিস্টার্ব করি। আমি খালি বলছি যে আগামী দিনে এরকম আরো অনেক কিছু জাস্টিস গাঙ্গুলি বেরোবে, সেই দিকেই কিন্তু যাচ্ছে। আর এই মানবিক রায়কে আমরা সাধুবাদ জানাই। ফার্স্ট হচ্ছে পলিটিক্যাল ভেন্ডেটার কথা বলছে। 30 লক্ষ পরীক্ষার্থী ছিল, 1.5 কোটি মানুষ অ্যাফেক্টেড। আজকেও তথ্য দেয়নি, কোর্ট সবাইকে শুনবে বলে স্টে দিয়েছে। আর স্টে দেওয়া মানে রায় দিয়ে দেওয়া না। আবার বলছি, প্রায় 1750 কোটি টাকার দুর্নীতি, যে টাকা তুলেছে তৃণমূল কংগ্রেস। আমি পার্থপ্রতিম বাবুর কাছে আসি। আমরা দেখলাম যেটা বিকাশ রঞ্জন বাবু বলছেন, যেটা অন্তর্বর্তী একটা আদেশ এবং তার গলায় যে সুর। দেখুন, যোগ্য চাকরি প্রার্থী যারা, তাদের চাকরি হারাক, এটা তো কেউ চায় না। কোনো সাধারণ শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এটা চাইবেন না। সবাই চান যে যারা দুর্নীতির সঙ্গে যুক্ত, যারা অবৈধভাবে চাকরি পেয়েছে, তাদের চাকরি চাক। কিন্তু আজকে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের গলায় কিন্তু ভিন্ন সুর না, যেন চাকরি গেলে সেটাই নৈতিক জয় হতো। না, সেইটা অন্তত আপনি যে সাক্ষাৎকার দেখালেন তাতে অন্তত প্রকাশ হচ্ছে না। আমি আপনাকে বলতে পারি, বিকাশ রঞ্জন বাবু যা বলছেন, আপনিও যা বলছেন, কার্যত এক। যে আসলে একটা স্বচ্ছতার দাবিতে নিয়োগ হোক, এটার জন্যই মামলাটা হয়েছিল। ফলে এখানে যোগ্য এবং অযোগ্য উভয়ই একসাথে থাকবে শিক্ষক স্কুল আলো করে, আর এটা কখনো সম্ভব নয়। ফলে অযোগ্যরা অযোগ্য, যোগ্যরা যোগ্য। ফলে যোগ্য প্রার্থী যারা, তারা হচ্ছেন যাতে থাকে এবং অযোগ্যরা যাতে বাইরে যায়। কিন্তু মুশকিলটা হচ্ছে এই যে আটা এবং ভুসির গল্প যেটা ছিল, এটাকে মিলিয়ে দিতে চাইছিল দুটো সংস্থা, একটা হচ্ছে স্কুল সার্ভিস কমিশন আর একটা হচ্ছে রাজ্যের সরকার। ফলে যে আসলে যোগ্য অযোগ্য সবাইকে যদি এক প্লেনে ফেলে দিতে পারেন 26,000-কে, তাহলে আছে প্রমাণ করার সুবিধা যে আরে সবার চাকরি চলে যাচ্ছে। আমরা মনে করি মেধার ভিত্তিতে যারা ভর্তি হয়েছেন বা নিয়োগ পেয়েছেন তারা থাকবেন, যারা অযোগ্য তারা থাকবেন না। এবং এইটা আমি বলছি যে আজকের মৌপিয়া সবচেয়ে আনফর্চুনেট পার্ট, যে সুপ্রিম কোর্টের এই রায়ের পরও আমি মুখ্যমন্ত্রীর আপনারা দেখালেন টুইটারে যে তিনি তৃপ্তি প্রকাশ করেছেন। আমি বলছি কোথায় বিস্ময় যে এসএসসি স্কুলের সার্ভিস কমিশন, যেটা রাজ্যের সরকারের তৈরি করা একটা অটোনোমাস বডি, যার কাজ মেধার ভিত্তিতে নিয়োগ সেটাকে এনশিওর করা, তারা সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বলছে 8,000-এর ওপর চাকরি চুরি গেছে, মানে অযোগ্য লোক ঢুকেছে। এরপরে দাঁড়িয়েও একজন মুখ্যমন্ত্রী যদি বলেন আমি তৃপ্ত,
আমি বলছি যে তাহলে আমাদের রাজ্যের আশুতোষের ভবিষ্যৎ কাছে কি আসবো, সেটা ভগবান জানে। আমি বলছি এখানেই মৌপিয়া আমি আপনাকে জাস্ট একটা কথা বলে শেষ করব, যে এরপরে এসএসসির থেকে রাজ্য সরকারের একটা দূরত্ব তৈরির চেষ্টা হয়। আমি আপনাকে বলছি যে ইডি সিবিআই তারা যদি ব্যর্থ হয় এবং সেখানে যদি বিজেপি সরকার কেন্দ্রের সরকারকে হেল্ড অ্যাকাউন্টেবল করা হয়, তাহলে এসএসসির মতো একটা সংস্থা যারা এই নিয়োগ দুর্নীতিতে হচ্ছে যে অ্যাকাউন্টেবল হচ্ছে, তাহলে রাজ্য সরকার কেন দায় নেবে না? আশুতোষ না, এখানে তৃণমূলের মুখপাত্র কি অদিত চৌধুরীকে নিয়ে কি বলছিলাম, আমি ওনাকে বলি আগে আপনারা 5 বারের সাংসদ হয়ে দেখান না, তারপরে এত জ্ঞান দেবেন, শুনতে ভালো লাগে। এবারেও তো উনি জিতবেন, ব্যাপক মার্জিনে জিতবেন, তৃণমূল বিজেপিকে বোল্ড আউট করে জিতবেন। আমি বলি আমাকেও তো বলতে দিতে হবে, কারণ আমারও দায়বদ্ধ আছে আমার পার্টির প্রতি। আজকে এখানে এতগুলো সব শোনানো হলো, এটা জেনে রাখো 4-4টে সিট আজকে ভোট হয়েছে, জঙ্গিপুর, মালদা উত্তর, দক্ষিণ এবং মুর্শিদাবাদ কংগ্রেস বাম জিতবে, এটা জেনে রাখো তোমরা অন এয়ারে। এবং আর একটা কথা বলি, তোমাদের তথ্য দিতে হবে একটা, সেটা হচ্ছে তোমরা জানো একটা কোম্পানির নাম উঠেছে এখানে, এই ডেটা স্ক্যানটেক বলে। রেজিস্টার অফ কোম্পানিজটা এখনই খোলো তোমরা, তোমাদের লোককে বলো খুলতে, এর কোনো কিন্তু হদিস নেই কোম্পানি, এটা জেনে রাখো। আরওসিতে কোনো হদিস নেই। কোথায় ওনারা আমাদের এখানে এসছে, কোথায়? এসএসসিতে। তাহলে এসএসসি নিজস্ব নিরাপত্তাহীনতা কি ভুগছে না এসএসসি? এবং যেটা জাস্টিসরা পয়েন্ট আউট করেছেন যে নাইসা এদেরকে কারা ডেকে এনেছে, এক সেকশন তৃণমূলের চোর, এক সেকশন বিউরোক্র্যাট এবং এসএসসি একেবারে অর্গানাইজ লুট এবং ক্রাইম করেছে। সুমনের সাথে আমি কারেক্ট, একদম ঠিক কথা বলছে সুমন। আজকে হাইকোর্টে গিয়ে 7 বার জেনে শুনে নাটক করেছে এসএসসি, জেনে শুনে মিসলিড করেছে, এবং ঠিক একই কাণ্ড করেছে কিন্তু সুপ্রিম কোর্টে। তার কারণ আমরা জানি সিবিআই কি করেছে, বিজেপি নিয়ন্ত্রিত সিবিআই ইডি, তারা চোর ধরতে আসেনি, এখানে খেলতে এসেছে, গোল গোল ঘোরাতে এসেছে। আজকে তারা কেন তথ্য দিতে পারছে না? আজকে একটা কথায় গিয়ে বারবার আমরা আটকাচ্ছি মৌপিয়া, ওএমআর করে সবাই চেঁচাচ্ছে, মিরার ইমেজ নেই কেন, এই নেই কেন, টোটাল ওএমআরটাই তো খেয়ে দিয়ে বসে আছে। এবং আজকে যেভাবে আজকে তাদের জীবনগুলো, আজকে যারা ভাই বোনেরা আমাদের চাকরি ফিরে পেয়েছে, সঠিক তারা যোগ্য, তাদের কথা আমি বলতে চাই। তোমার চ্যানেলে তোমরা বারবার কভার করেছো, যারা আজকের দিনেও হয়ে গেল 1160 দিন, তারা এখনো এসএসসি, এসএলএসটি, গ্রুপ ডি, প্রাইমারি, টেট সব বসে আছে রাস্তায়, যোগ্যতা নিয়ে রাস্তায় বসে আছে, তাদের চাকরি লুট হয়েছে। আজকে তাদের জীবনগুলো কি হবে? আজকে একটা শিক্ষিকার একটা লাইন আমার বলতে দাও, এটা জানা উচিত। একজন শিক্ষক এবং শিক্ষিকার তার যে সামাজিক রেকগনিশন, সেটা নিয়ে ছেলে খেলা হচ্ছে না, তাদের জীবন নিয়ে ছেলে খেলা হচ্ছে না। আমি শুধু একটা বিরতিতে যাওয়ার আগে তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী তিনি কি বলছেন একটু শোনাবো। এই বাংলার বুকে একদল রাজনৈতিক কাক, চিল এবং শকুন, তারা ওত পেতে বসেছিল আজকের দিনটার জন্য, তারা জান্তব উল্লাস করবে বলে। তাদের সেই অভিসন্ধি আজকে ব্যর্থ হয়ে গিয়েছে। আজকে তারা কারা বসেছিল? যারা বলেছিল যে অমুক তারিখে বোমা ফাটবে, অমুক তারিখে এতজনের চাকরি যাবে, কেউ বলেছিল ঢাকি সহ বিসর্জন হবে। আজকে তাদের রাজনৈতিক অভিসন্ধিটা বাংলার মানুষের সামনে পরিষ্কার হয়ে গেছে। ফিরে এলাম বিরতির পর। আর এই চাকরি দুর্নীতির প্রসঙ্গ এলে এক্ষেত্রে খুব জোরালোভাবে যার নাম সামনে চলে আসে, যিনি এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন তমলুক থেকে, সদ্য প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তিনি কি বলছেন শুনুন। তৃণমূল কংগ্রেস দু গালে দুটো থাবড়া খেয়েছে। আজকে সুপ্রিম কোর্টে শিক্ষক পদ চুরির মামলা ছিল, সেখানে তারা ভারতবর্ষের প্রধান বিচারপতির কোনো প্রশ্নের কোনো উত্তর দিতে পারেনি। ওই জাস্টিস গঙ্গোপাধ্যায় বলে একজন ছিলেন, তিনি এখন বিজেপিতে জয়েন করেছেন। তাদেরকে সপাটে মুখের ওপর চিফ জাস্টিস বলে দিয়েছেন যে কাদা ছোড়াছুড়ির জায়গা এটা নয়, এখানে কাদা ছুঁড়বেন না। শান্তনুদা, লার্জার দেন লাইফ নিজেকে এস্টাবলিশ করতে চেয়েছিলেন, ভগবানের আসনে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। পরবর্তী ক্ষেত্রে যিনি দুর্নীতির বিরুদ্ধে বড় বড় কথা বলেছিলেন, তিনি আপাতমস্তক দুর্নীতিতে ডুবে থাকা ভারতীয় জনতা পার্টির কাছে আত্মসমর্পণ করে তিনি আজকে বড় বড় কথা বলছেন। এবং তিনি যেভাবে তার কর্মক্ষেত্রে বিচার ব্যবস্থাকে রাজনীতিকরণ করে রাজনৈতিক স্বার্থে তিনি যেভাবে ব্যবহার করেছেন,
এর থেকে দুর্ভাগ্যের আর কিছু হতে পারে না। আমি আপনাকে কিছুক্ষণ আগে আবার যেটা বলছিলাম, এনার মতো আরও কয়েকজন এখনও বোধহয় কলকাতার হাইকোর্টে রয়ে গেছে বিভিন্ন রায়ের মধ্যে দিয়ে, সেটাই আমাদের চোখে আঙুল দিয়ে প্রমাণ করে দিচ্ছে। এই অমানবিক সিদ্ধান্তের বিরুদ্ধে আমাদের মানবিক সরকার উচ্চতর ন্যায়ালয়ে গিয়েছিল এবং উচ্চতর ন্যায়ালয় যে মানবিক রায় দিয়েছে আমরা এই রায়কে সাধুবাদ জানিয়েছি এবং আশা করব জুলাই মাসে যখন হিয়ারিং হবে। মৌপিয়া দেবী প্রসঙ্গত বলি, এখানে বামফ্রন্টের বন্ধু রয়েছে, বিকাশবাবুদের দুমুখ নীতি কিভাবে পরিষ্কার হয়ে গেল। এদিকে বলছে যে আমরা চাই যোগ্য যারা তারা চাকরি পাক, আর দিল্লিতে গিয়ে সুপ্রিম কোর্টে তারা সওয়াল করছে যে কোনো মূল্যে পুরো প্যানেলটা যাতে বাতিল হয়ে যায়। বাংলার মানুষের কাছে আমি একটু সম্বিতের কাছে আসি। সম্বিত, আমরা যেরকম ভাবে দেখলাম যে আজকে এই স্থগিতাদেশের পরপরই মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা টুইট করছেন, তৃণমূল কংগ্রেস সঙ্গে সঙ্গে প্রেস কনফারেন্স করলো। এই ভোটের আবহে এই স্থগিতাদেশ সেটা শাসক দলের জন্য কি কিছুটা স্বস্তির? অ্যাবসলিউটলি, সেই স্বস্তির কথাই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এই ভোটের বাজারে অন্তত এই নিয়ে এখন আর কোনো চর্চা করা চলবে না বা করতে হবে না, এবং তিনি এই সুপ্রিম কোর্টের যে আজকের অন্তর্বর্তী আদেশ যেটা এসছে সেটাকে তার ভোটের প্রচারে কাজে লাগাতে হবে। তো এই যে স্বস্তির বার্তা তৃণমূলের তরফ থেকে আসছে সেটা মূলত হচ্ছে যে সুপ্রিম কোর্ট কোনো রকমের হার্স ডিসিশন এই ওয়েস্ট বেঙ্গল সরকারের বিরুদ্ধেও নেয়নি এবং এই যোগ্য প্রার্থীদের বাছা এবং অযোগ্যদের চাকরি দেওয়া ইত্যাদি বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়। কাজে এই স্বস্তিটা হচ্ছে সাময়িক স্বস্তি, এবং ভোট পেরিয়ে যাওয়ার পরে সামার ভ্যাকেশনের পরে সুপ্রিম কোর্ট আবার এটা শুনবে বা 16 জুলাই শুনবে। এবং যে কারণে এই স্থগিতাদেশ দেওয়া হয়েছে সেটার কারণই হচ্ছে যে এতজন পিটিশনার ছিলেন এবং এতজন বলতে চেয়েছেন। আজকের সওয়াল যে আমি শুনছিলাম শেষের দিকে যখন সবাই বলছেন অন্তত 2 মিনিট সময় দিন, 5 মিনিট সময় দিন, তার জন্যই প্রধান বিচারপতির বেঞ্চ তারা উঠে যান। 10 মিনিট পরে এসে তারা বলেন যে আমরা পুরোটা শুনবো জুলাই মাসে, তখন আমরা এটা নিয়ে আরো অন্যদের যে সওয়াল আছে সেটা শুনবো। এখন সমস্যা যেটা হচ্ছে যে এই রাজনীতিকদের সমস্যাটা হচ্ছে যে কোনো সিরিয়াস বিষয় যখনই কোনো একটা অভিযোগ করছে তখন তারা গুলিয়ে দেওয়ার চেষ্টা করে। এই যে আবাস যোজনার টাকা বলুন, 100 দিনের কাজের টাকা বলুন, সেটা নিয়ে দুর্নীতি হয়েছে, কিন্তু ন্যারেটিভটা আলটিমেটলি দাঁড়িয়ে গেল যে কেন্দ্রীয় সরকার টাকা আটকে রেখেছে। আজকে সন্দেশখালীতে শাহজাহান শিবু উত্তমদের যে অত্যাচার হয়েছে সেটা খানিকটা হয়েছে আমরা দেখেছি, কিন্তু একটা ভিডিও উঠে আসলো সেখানে দেখা গেল যে মহিলাদেরকে হয়তো মিথ্যে কথা বলানো হয়েছে, সেই একটা অভিযোগ চলে আসলো। পুরো ব্যাপারটাই একটা ডাইলুটেড হয়ে গেল। আজকে এই যে সেখানে এত অত্যাচার হয়েছে সাধারণ মানুষের উপরে, কিন্তু সিবিআই এমন ভাবে একটা বোমা উদ্ধারের কাজে নেমে পড়লো, এনএসজি ডেকে ফেললো, তাতে মনে হলো যে বাবা কত কিছু হয়ে গেল, কিন্তু ব্যাপারটা লঘু হয়ে গেল এবং তাতে তৃণমূল তারা এটার পাল্টা বলার সুযোগ পেয়ে গেল। তো এইটাই হয়ে যাচ্ছে, এই চাকরি যারা হারিয়েছেন, অবশ্যই যারা অযোগ্য তাদের চাকরি যাওয়া উচিত, এবং সুপ্রিম কোর্ট কিন্তু এখনো বলেননি যে কারা অযোগ্য তাদের ক্ষেত্রে কি হবে, বরঞ্চ সিবিআই কে বলেছে যে তারা তদন্ত চালিয়ে যাবে এবং যারা অযোগ্য বলে তারা সন্দেহ করছে তাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করতে পারে, তাদেরকে হেফাজতে নিতে পারে ইত্যাদি চলতে পারে। এবং এটাও বলেছেন যে এখনই কাউকে টাকা ফেরত দিতে হচ্ছে না, কিন্তু তার মানে এই নয় যে যারা অযোগ্য বলে প্রমাণিত হবে তাদেরকে টাকা ফেরত দিতে হবে না। কাজেই পুরোটাই হচ্ছে সাময়িক ব্যাপার, পুরোটাই সাময়িক স্বস্তি, এবং ভোটের বাজারে এটা অবভিয়াসলি অ্যাডভান্টেজ ছিল না। তো আমার এখানেই সুমনের কাছে প্রশ্ন, যে সুমন, যতটা শুনতে সহজ লাগছে সত্যি সত্যি এই সেগ্রিগেশনটা সেটা কি ততটা সহজ হবে? অর্থাৎ আজকের যে স্থগিতাদেশ, সেই স্থগিতাদেশ কি একটা আপাত স্বস্তি, নাকি এটা নিয়ে একটা দুশ্চিন্তাও, কোথাও দুশ্চিন্তার চোরা স্রোতও আপনাদের মধ্যে বয়ে বেড়াচ্ছে? না, অবশ্যই দুশ্চিন্তা তো আমাদের রয়েছেই, কারণ এই এসএসসি তো দীর্ঘ টালবাহানা করেছে যে তারা প্রকৃত মেরিট লিস্ট দিতে। সিবিআই সুপ্রিম কোর্টে আজকে, এই এসএসসি সুপ্রিম কোর্টে আজকে জানিয়েছে যে সিবিআই যে লিস্টটা দিয়েছে আমরা সেই লিস্ট মেনে নিচ্ছি। সুতরাং এসএসসি তাদের কাছে আমাদের দাবি থাকবে তারা যাতে অবিলম্বে, যে সত্যিকারে যারা নিজের মেধায় চাকরি পেয়ে অনশন করেছিলাম 6 দিন ধরে, আমাদের যোগ্য চাকরিটা ফিরিয়ে দিক বিদ্যালয় শিক্ষার স্বার্থে। আর যারা দুর্নীতি করে চাকরিটা নিয়েছেন তাদের নামগুলো প্রকাশ করুক, সত্যিকারের লিস্ট দিক। দিদি, একটা কথা বলবো, যারা দুর্নীতি করে চাকরিটা পেয়েছেন তারা যেন বলেন কাদের কাছে টাকা দিয়েছেন, এবং সেটা যেন সিবিআই তদন্তের কাছে তারা বলেন। আর রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি আমারও মুখ্যমন্ত্রী, তিনি বলেছেন তিনি নাকি যোগ্য চাকরিহারাদের পাশে। আপনারা গত 29শে এপ্রিল দেখেছেন ওই যে সুপার নিউমেরি পোস্টের জন্য মন্ত্রিসভা এবং স্বয়ং নিজেকে বাঁচানোর চেষ্টা করেছে। আজও অনেক চেষ্টা হয়েছে, প্রধান বিচারপতি সুপ্রিম কোর্ট তিনি নাকচ করে দিয়েছেন
দিয়েছেন। সুতরাং এই দুর্নীতির দায় রাজ্যের মুখ্যমন্ত্রী। আমরা সংগ্রামী যৌথ মঞ্চ দুর্নীতিহীন স্বচ্ছ নিয়োগের দাবিতে 467 দিন ধরে লড়াই সংগ্রাম চালিয়ে গেছি। শ্রমিক কৃষকের ঘামের মূল্য ফিরিয়ে দেওয়ার লড়াই চালিয়ে গেছি। ওই যে আমার এসএলএসটির ভাই ইমরান যে সানস্ট্রোকে মারা গেল চাকরির দাবিতে, চাকরির এই যে আন্দোলন করতে করতে মারা গেল, সেই ভাইটার আত্মা আমাকে বলছে, ভাই আমাদের জন্য একটু বলো, আমরা যোগ্য। আমরা 1150 দিন ধরে ওই গান্ধী মূর্তির পাদদেশে রোদ ঝড় বৃষ্টি সেই আমরা পড়ে আছি। আর এই দুর্নীতি যদি আলাদা হয় তাহলে আমার সেই ভাইয়েরা সেই জায়গায় চান্স পাবে। সুতরাং আমরা এসএসসির কাছে বলবো, কোনো রাজনীতি নয়, আপনারা পশ্চিমবাংলার বিদ্যালয় শিক্ষার স্বার্থে আমরা যারা নিজের মেধায় চাকরি পেয়েছি, সাধারণ খেটে খাওয়া মেহনতি ঘরের সন্তানরা, আমাদের স্বার্থ সুনিশ্চিত করুন। রাজনীতি অনেক হয়েছে, আর মুখ্যমন্ত্রীর কথা ছাড়া গাছের পাতাও নড়ে না। সুতরাং এই দায় মুখ্যমন্ত্রীকেও নিতে হবে। তিনি যেন তার ওই যে শিক্ষা দপ্তর এসএসসিকে বলেন, সত্যি সত্যি সময় এসেছে, তুমি যোগ্য লিস্ট দাও, আমি আমার রাজ্যটাকে বাঁচাও। কাছে দুটো সংক্ষিপ্ত প্রশ্ন। এক হচ্ছে আশিসবাবু, এই যোগ্য এবং অযোগ্য এই সেগ্রিগেশনটা সেটা টেকনিক্যালি কতটা কঠিন, নাম্বার ওয়ান, এবং তার কোনো দিশা এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে কিনা, নাম্বার ওয়ান। দ্বিতীয়ত হচ্ছে যে যেভাবে আমরা দেখতে পাচ্ছি যে এই সুপার নিউমেরারি পদ নিয়ে হাইকোর্টের যেটা নির্দেশ ছিল যে যারা অনুমোদন দিয়েছেন প্রয়োজনে তাদের কাস্টাডিতে নিয়ে তদন্ত করতে পারবে এজেন্সি, এটার উপরও স্থগিতাদেশ। দেখো, প্রথম কথা হচ্ছে যে বারবার যে জাস্টিস গঙ্গোপাধ্যায়ের কথা উঠছে, এই যে নিয়োগ, এইটা নিয়ে কিন্তু 2018 সালে একটা অভিযোগ এসেছিল যে অস্বচ্ছভাবে নিয়োগ হচ্ছে, এসএমএসের মাধ্যমে নিয়োগ হচ্ছে। তখনই কিন্তু এই যোগ্য যারা সঠিকভাবে চাকরি পেয়েছে তারাই কিন্তু হাইকোর্টে এসে বলেছিল যে প্যানেল পাবলিশড হোক। প্যানেল পাবলিশড হয়েছিল এবং মেধার ভিত্তিতে তারা কিন্তু চাকরিটা পেয়েছে। এখানে দুটো ইস্যু আছে যেটা খুব মারাত্মক ইস্যু, সেটা হচ্ছে যে র্যাঙ্ক জাম ইস্যু। র্যাঙ্ক জাম ইস্যু হচ্ছে যে যাদের ধরুন কারো র্যাঙ্ক আছে 110, সে চাকরি পেল না, 120 যে সে চাকরি পেয়ে গেল। তাহলে 2018 সাল থেকে 2024 সাল অবধি এসএসসি কিন্তু যথেষ্ট সময় পেয়েছিল যে এটাকে সেগ্রিগেট করা এবং আইডেন্টিফাই করা এবং সেটাকে রিমুভ করে যারা যোগ্য তাদের নিয়োগটা দেওয়া। সেটা কিন্তু এসএসসি কখনোই করেনি। আমি এখানে দেখেছি যে গঙ্গোপাধ্যায় তো অনেক পরে এসছে, তার আগে জাস্টিস সারাপ বলেছেন, জাস্টিস মৌসুমী ভট্টাচার্য বলেছেন যে এই যে ইরেগুলারিটিস এটা রিমুভ করা হোক, কিন্তু এসএসসি কখনোই এটা করতে চায়নি, যেটা সবসময় সম্ভব। যারা সঠিকভাবে চাকরি পেয়েছে তাদের কোনোভাবে ডিস্টার্ব করা উচিত হয়নি। এসএসসি বারবার এই বিভিন্ন রকম কথা বলে এবং তারা তাদের যে পয়েন্টটাকে এস্টাবলিশ করার চেষ্টা করেছে যে আমরা সঠিকভাবে নিয়োগ করেছি, তার জন্য কিন্তু এতগুলো পরিবার কিন্তু অনিশ্চয়তার মুখে পড়লো। দ্বিতীয় কথা হচ্ছে যে এখানে এক্সিস্টিং ভ্যাকেন্সি ছিল, প্রচুর ভ্যাকেন্সি ছিল। এই সুপার নিউমারি পোস্ট এভাবে ক্রিয়েট করা কোনো দরকার ছিল না। এই এক্সিস্টিং ভ্যাকেন্সিতেই কিন্তু রাজ্য সরকার নিয়োগটা করতে পারত। যে মেমোটা ইস্যু করলো সুপারনিউমারি পোস্ট নিয়ে, সেখানে কি একটা কলম লিখে দিল যে যারা ইলিগালি অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে তাদেরকে রাখার মানে প্রোটেকশন দেওয়ার জন্য কিন্তু এই মেমোটা ইস্যু হয়েছে। তাহলে এটা তো করতে পারেন একটা রাজ্য সরকার, যেখানে এক্সিস্টিং ভ্যাকেন্সি রয়েছে সেই ভ্যাকেন্সিতে ইরেগুলারিটিসকে রিমুভ করে যারা যোগ্য এখনও যারা ওয়েটিং আছে তাদেরকে চাকরি দিত। তাহলে কিন্তু এই ব্যাপারটা এই জায়গায় এসে দাঁড়াতো না, যারা স্বচ্ছভাবে নিয়োগ পেয়েছে তারা কিন্তু ডিস্টার্ব হতো না। আমি সত্যি মানে বারবার কোর্টের কাছে বলার চেষ্টা করেছি যে ধরনের দুর্নীতিগুলো বারবার পয়েন্ট আউট হয়েছে এবং আইডেন্টিফাই অলরেডি হয়েছে যে কারা বেআইনিভাবে নিয়োগটা পেয়েছে, তাহলে আজকে 2018 থেকে 2024 অবধি স্কুল সার্ভিস কমিশন, রাজ্য সরকার কোনোভাবে চেষ্টা করলো না এগুলো রিমুভ করে যারা যোগ্য তাদেরকে রাখা এবং যারা বঞ্চিত হয়েছে তাদেরকে নিয়োগটা করার। এটা কিন্তু অস্বচ্ছতার অভাব এবং তাদের ইচ্ছে ছিল না যে কখনোই যে আমরা এটাকে সেগ্রিগেট করে আমরা যারা যোগ্য তাদেরকে রেখে দেব এবং যারা ওয়েটিং বা যারা বঞ্চিত আছে তাদেরকে নিয়োগটা দেবো। যেটা করতো তাহলে আজকে এই সিচুয়েশন হতো না। দেখো, প্রথমে বলি, একদম খুব কারেক্টলি পয়েন্ট আউট করেছেন। তার কারণ হচ্ছে এসএসসি চেয়ারম্যানকে কি হজমলা দেওয়া হয়েছে আমরা জানি না। উনি কিছুদিন আগে বলছেন যে আমরা তো কিছুই করতে পারবো না, আমাদের কাছে কিছু নেই। আজকে আবার হঠাৎ করে আমরা দেখতে পাচ্ছি তারা একই কথা বলছেন সুপ্রিম কোর্টে যে না আমাদের কাছে তালিকা আছে, আমরা সেগ্রিগেট করে দিতে পারবো। দেখো, আইনজীবী যে কথাটা বললেন এবং সুমন যে কথাটা বলছে, এটা কিন্তু খুব মানে এত জটিল করে দেখার কিছু নেই। তথ্য থাকে, তথ্য দাও। কোর্ট বলছে তথ্য দাও, আমরা সেগ্রিগেশন করছি। এটা না দেওয়ার কি সমস্যা রয়েছে? মানে
ওই একটা নবান্নের গোঁয়ার্তুমি, এই গোঁয়ার্তুমি করে সব জিনিস তো ঘেঁটে ফেলে। এবং এই যে আজকে ঘাঁটা অবস্থা, এটা যে মাননীয় মুখ্যমন্ত্রী, ওনাকে দায়িত্ব নিতে হবে। তার কারণ হচ্ছে উনি দায় এড়াতে পারেন না। আজকে সবথেকে বড় কথা তোমাকে জানতে হবে, এই যে বিজেপি তৃণমূল এত কথা বলছে, আমরা বারবার করে বলছি ইনভেস্টিগেটিভ এজেন্সি যারা রয়েছে, ইডি সিবিআই, এজেন্টরা পাড়ায় পাড়ায় ঘুরে বেরিয়ে চাকরি বেচেছে, পাড়ায় পাড়ায় ঘুরে বেরিয়েছে, 10 লাখ 12 লাখ 15 লাখ। সেই সব এজেন্টদেরকে কেন ট্রেস করা হচ্ছে না পশ্চিমবঙ্গে? 1 2 হচ্ছে যে তথ্য তাদের কাছে আছে, এই যে সারাদিন ধরে সময় নষ্ট করছে, এই যে ইনভেস্টিগেশনের নাম করে কোর্টে যাচ্ছে যাচ্ছে, এত তো এসএসসির এত কথা বলার প্রয়োজনীয়তাই নেই। কারণ এসএসসির কাজ হচ্ছে তারা কোর্টে গিয়ে কি করছে তারা বলতে পারছে না কোর্টে যে কবে তারা চাকরি দেবে। অথচ এসএসসিকে আমরা বলতে শুনছি যে ওই ইনভেস্টিগেশন যাতে না হয়, ইনভেস্টিগেশনের উপরে স্থগিতাদেশ আনো, নিঃশ্বাস ফেলো। তার কারণ হচ্ছে ওরা চায় না যে আসল যারা মূল মাথাগুলো, যারা এই চুরির সাথে মানে চুরি করেছে, তাদেরকে ধরা হোক। এবং আমাদের খুব পরিষ্কার বক্তব্য, এত কথা না বলে পরিষ্কারভাবে যারা এখনও অনিশ্চয়তার ভেতরে ভুগছে, তুমিই প্রশ্ন করেছিলে সুমনকে, এখনও তারা অনিশ্চয়তায় ভুগছে। আমরা বলছি যারা এত পরিশ্রম করে একজন শিক্ষক হয়েছেন, তাদের জীবনটা এইভাবে পশ্চিমবঙ্গে বেকার হয়ে যাবে, এটা কিন্তু আমরা কেউ আমি মেনে এই নেব প্রসঙ্গে না। আসবো, ছোট্ট একটা বিরতি নেব। বিরতিতে যাওয়ার আগে একটু শোনাবো যে শ্রমিক ভট্টাচার্য তিনি কি বলছেন। শিক্ষামন্ত্রী ব্যতিক্রমী বললে শিক্ষামন্ত্রী প্রতিভাবান, শিক্ষামন্ত্রী নাট্যকার, শিক্ষামন্ত্রী স্রষ্টা, কিন্তু এখানে ব্যতিক্রমী চলবে না। ব্যতিক্রমী মানে কি? কিসের ব্যতিক্রম? তাহলে শিক্ষামন্ত্রী এসে স্পষ্টভাবে বলুন ব্যতিক্রমটা কি। সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে, তাহলে সেটা ব্যতিক্রম? তাহলে এসএসসি যখন বলছে যে যোগ্য আর অযোগ্য ভাগ করে দিচ্ছে, তাহলে এসএসসি হলফনামা দিয়ে জানাক যে অযোগ্যদের কিভাবে নিয়োগ করা হয়েছিল, কার সুপারিশে নিয়োগ করা হয়েছিল, সুপারিশটা কে করলো। শুনে নেব শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা, তাঁর প্রতিক্রিয়া। মহামান্য সুপ্রিম কোর্টের যে প্রাথমিক পর্যবেক্ষণ বা রায়, এই রায়কে আমি স্বাগত জানাই। তার কারণ হচ্ছে সুপ্রিম কোর্ট বলেছে যে তারা যেহেতু 25,000-এর ইনভলভমেন্ট, তারা ভালো করে এটাকে শুনানি করতে চান, দেখতে চান। এবং আমার মনে হয়েছে সুপ্রিম কোর্টের মহামান্য প্রধান বিচারপতির বেঞ্চ, তার মানসিকতাটা হচ্ছে যোগ্য এবং অযোগ্যদের আলাদা করা। এবং আমি ওয়েলকাম করব যে 2022 সালে 5ই মে অতিরিক্ত শূন্যপদ তৈরির বিষয়টাতে সুপ্রিম কোর্ট স্টে লাগাননি। তারা সিবিআইকে ইনভেস্টিগেশন করতে অ্যালাউ করেছেন এবং বলেছেন যে কোনো কড়া ব্যবস্থা নিতে না, নট টু টেক এনি কোয়ার্সিভ অ্যাকশন। তার মানে সুপ্রিম কোর্টও জানতে চায় যে 2022-এর 5ই মে চোর মমতার নেতৃত্বে তার মন্ত্রিসভা চোরেদের চাকরিকে রেগুলারাইজ করার জন্য যে ক্যাবিনেট মিটিং করেছিল, তার সত্যতা, যেটা সিবিআই ইনভেস্টিগেশন হবে। ছোট্ট একটা বিরতির পরে প্রসঙ্গে আলোচনায় ফিরছি, দেখতে থাকুন আপনার রায়। ফিরে এলাম বিরতির পর। খুব সংক্ষেপে সবার কাছে যাব, পার্থদা। হ্যাঁ, আমি একটাই জিনিস বলছি যে চাকরি চুরি গেছে, এটা প্রমাণিত সত্য, এটা ঢাকার কোনো উপায় নেই। সেই চাকরি চুরি যাওয়া চাকরি, সেটা আটকানোর জন্য তৃণমূলের ক্যাবিনেট তারা হচ্ছে যে সুপার নিউমারি পোস্ট ক্রিয়েট করতে দিয়েছিল, এটা সত্য। এটাও যে এসএসসি হচ্ছে শাসক দলকে ঢাকতে তাদের স্বেচ্ছাসেবী সংস্থার ভূমিকায় তারা পালন করছিল। ফলে তারা শাসক দলে তৃণমূল কংগ্রেসের যাবতীয় বিষপান করেছে এবং করার পর এই যে বললো যে দুধ এবং জলের অঙ্ক, অর্থাৎ জল ঘোলা করার চেষ্টা করেছে। ফলে এখানে মৌপিয়া ইম্পর্টেন্ট পার্ট, এখানে বিকাশ ভট্টাচার্যের উপর শান্তনুবাবুদের দোষ চাপিয়ে লাভ নেই। বিকাশবাবুরা হচ্ছে প্রথম থেকেই শুরু করেছিলেন যে আন্দোলন, যে ন্যায্য প্রার্থী যারা আছেন, যোগ্য প্রার্থী, তারা যেন চাকরি পায়, সেখানে যেন জল এবং দুধ এক জায়গায় না আসতে পারে। এবং আমি লাস্ট যেটা বলবো যে আমাদের এই বন্ধু সুমন
যেটা বলেছিলেন খুব ইম্পর্টেন্ট কথা, যে যোগ্যরা চাকরি হোক আর অযোগ্যরা শুধু একটা একটা করে নাম বলুক যে আসলে কাদেরকে টাকা দিয়েছিল। কারণ জেলে যারা বসে দিন কাটাচ্ছেন তারা শুধু নয়, এই রেসিপিয়েন্টটা গোটা রাজ্য জুড়েই ছিল, ফলে তাদের নামগুলো সামনে আসা উচিত। সত্যি কি আপনাদের জন্য স্বস্তি? না, আমি বামপন্থী বন্ধুকে একটাই কথা বলবো, ভুলে যাবেন না 34 বছর মানুষ আপনাদের সময় দিয়েছিল, যাওয়ার আগে 1 কোটি বেকার রেখে গিয়েছিলেন। এবং বিজেপির বন্ধুকে বলবো, নরেন্দ্র মোদীর বছরে 2 কোটি চাকরি, 20 কোটি চাকরির 1%ও হয়নি। 45 বছরে ভারতে সব থেকে বেশি বেকার, 85% এডুকেটেড যুবক বেকার। সেই জায়গায় বাংলা বিদ্বেষী আচ্ছা, এই দেখো আজকে সুপ্রিম কোর্টে দেখলাম আমরা তুই চোর না মুই চোর, মানে এসএসসি আর স্টেট গভর্নমেন্টের মধ্যে একটা অদ্ভুত জিনিস। এই দাদারা এত দোষ দেয়, এর দোষ ওর দোষ। জাস্টিস গাঙ্গুলিকে ভগবান কেন করেছে, এটা এতগুলো কথা বললাম। আমি তো বলছি তৃণমূল শয়তানের ভূমিকা কেন পালন করছে। আজকে এসএসসি, তৃণমূলের মানে লিগ্যাল সেল, গভর্নমেন্ট কাউন্সিল, এগুলোর মধ্যে একটাও কি পদার্থ ছিল না যারা কোর্টের সামনে কেসটা প্রেজেন্ট করতে পারতো? শেষ করবো। দেখো, চাল ডাল মিশিয়ে একটা খিচুড়ি করা হলো, খিচুড়ি করে বলা হলো আলাদা করো, সম্ভব হলো কি? হলো না। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর রিয়াকশন। সুপ্রিম কোর্টের রায় অবশ্যই খুশি। মূলত আমাদের যে দাবিগুলো ছিল মহামান্য বিচারপতি বেঞ্চ, সুপ্রিম কোর্ট সেটা তারা মেনে নিয়েছে, এবং মেনে নিয়েছেন না শুধু, তারা সেখানে সাময়িক দিয়ে দিয়েছে সবকটি দাবিতে। অর্থাৎ কোনো আঞ্চলিক যে ভোট বারবার চালানো হয়েছে। শেষ পর্যন্ত কি যোগ্য এবং অযোগ্য চাকরি প্রার্থীদের আলাদা করা যাবে? এই শর্ট অর্ডার পরবর্তীকালে জুলাই মাসে আবারও পরবর্তী শুনানি, সেখানে বা কি ভবিষ্যৎ অপেক্ষা করছে এই 26,000 চাকরির? তার উত্তর ভবিষ্যতেই পাওয়া যাবে। আপাতত আপনারা এখানে শেষ করছি, দেখতে থাকুন জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।